This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুখবরটা আগেই এসেছে। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের বাড়িতে তাই অকাল উৎসব হচ্ছে। পদ্মশ্রী পাচ্ছেন ঢাকি গোকুল চন্দ্র দাস, কিন্তু শুধুমাত্র তার ঢাক বাজানোর জন্য তার জনপ্রিয়তা নয়, গত ১.৫ দশক ধরে অনেক মেয়েদের ঢাক বাজানো তিনি শিখিয়েছেন এবং ১.৫ কেজির ঢাক তৈরি করেও তাক লাগিয়েছেন। পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকা সামনে আসার পর কিন্তু বিতর্কের ঢাক বাজাও শুরু হয়ে গিয়েছে। বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ, তিনিও তো পদ্মশ্রী পাচ্ছেন, কিন্তু বিতর্ক এক জায়গায়। রাজনীতির ময়দানে বারবার তার নাম ঘুরে ফিরে এসছে বিগত ১ বছর ধরে। না, সরাসরি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু তাও রাজনীতির ময়দানে ১ বছর ধরে তার নামটা এসছেন। তিনি বলছেন খ্যাতির বিড়ম্বনা, কিন্তু শাসক দল তারই পুরস্কার নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ কার্তিক মহারাজ নামেই বেশি পরিচিত। শক্তিপুর সংঘর্ষ এবং তার পরবর্তী ২৪-এর লোকসভা নির্বাচনের সময় থেকে বঙ্গ রাজনীতির পরিচিত নাম কার্তিক মহারাজ। রাজনীতির লোক না হয়েও বারবার চর্চায়। কার্তিক মহারাজ যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আর ইনকা মকসদ सिर्फ और सिर्फ लोगों की सेवा करना है। बंगाल की सरकार ने उन पर उंगली उठाई, उनका नाम लेकर धमका रही है। কিছুদিন আগেই কার্তিক মহারাজের নাম করে আক্রমণ করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই যে সারগাছি যে এইটা কি আছে কার্তিক মহারাজ, তো ওটাকে সবসময় মনে হয় আমার সময় একদম চুপ করে থাকতো। আমি যতদিন এসপি ছিলাম ওকে একবার ডেকেছিলাম, ভয়ে আসেনি। এই মাঝে মাঝে বেলডাঙ্গায় গন্ডগোল লাগায় যে লোকটা, সে তো একটা আত্মঘাতী নিয়ে সাম্প্রদায়িক হাঙ্গামা, একটা দাঙ্গা লাগাবার সবসময় চেষ্টা করে। এই মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই কার্তিক মহারাজকে পদ্মশ্রী সম্মানের জন্য বেছে নিল কেন্দ্রীয় সরকার। সন্ত জীবনে সম্মান নিয়ে বিড়ম্বনায় কার্তিক মহারাজ। আমরা সন্ন্যাসী মানুষ, খ্যাতির বিড়ম্বনা রবীন্দ্রনাথের কথায়। প্রথম ফোন করেছিল রাষ্ট্রপতি ভবন থেকে, বায়োডাটা চাইছিল। আমরা সন্ন্যাসীর বায়োডাটা বলতে কিছু। তবে এই বাছাই ঠিক হয়নি বলে সরাসরি আক্রমণ ডেবরার হুমায়ুনের। আমি যেভাবে ওনাকে দেখি আর কি, তো কথা না পেয়েছে। ভারত সেবাশ্রম সংঘকে আলাদা বন্ধনীতে রেখে কার্তিক মহারাজকে তীর, তালিকাটা নেহাত ছোট নয়। সেবাশ্রম সংঘের সঙ্গে আমারও খুব ভালো সম্পর্ক, রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু এখন গেরুয়া বস্ত্র পরে যদি কেউ মিশনের মানসিকতার বিরোধিতা করে তাহলে তার সঙ্গে তো সম্পর্ক থাকতে পারে না। একটা কোনো ব্যক্তির জন্য সংস্থার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ থাকতে পারে না। আরএসএস এর ভাবাদর্শে, বিজেপির ভাবাদর্শে বিশ্বাস করে, তাদের জন্য পুরস্কার। এই যে এত বড় একটা অভিযোগ আমরা করে আসছিলাম, সেটা যে কার্তিক মহারাজ তাকে দিয়ে বিজেপি প্রমাণ করে দিল যে সবসময় পদ্মের শ্রী থাকে না, মাঝে মাঝে পদ্ম বিশ্রীও হয়। তো কার্তিক মহারাজ হিন্দুত্বের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নন। বিজেপি ঘনিষ্ঠতার জন্য পুরস্কার, এই অভিযোগের আদৌ সারবত্তা আছে কি? কি বলছেন প্রাপক? সেটা তো বিজেপির ঘনিষ্ঠ নয়, তাদের গোয়েন্দা বিভাগ আছেন কেন্দ্রীয় সরকারের, তো তারা এটাকে ওয়াচ করেছেন যে আমি গ্রামে গঞ্জে ঘুরছি, তারপরে মুর্শিদাবাদ জেলায় এতগুলি স্কুল, এত বছর আদিবাসী উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তারা চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে এখান থেকে কোনো যান, তারা রিপোর্ট নিয়েছেন, রিপোর্ট নিয়ে তার সিদ্ধান্ত নিয়েছেন। কেউ বা বলবে বিজেপির ঘনিষ্ঠ, কেউ বা বলবে দিদির আশীর্বাদ,
নিঃসন্দেহে দিদি আমাকে আশীর্বাদ করেছেন। তবে এই যাত্রায় কার্তিক মহারাজের পাশেই দাঁড়িয়েছেন ভরতপুরের হুমায়ুন কবির। বস্তুত দুই হুমায়ুনের দুই সুর। আমরা জেলাবাসী হিসাবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে বেশি মানুষের হয়ে কাজ করবেন। একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। বাংলার রাজনীতিতে বিজেপি নেতাদের সুর এবং কার্তিক মহারাজের সুর প্রায় মিলে যায়। গেরুয়া শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে কার্তিক মহারাজকে দেখা যায়, যেমন দেখা গিয়েছিল শিলিগুড়িতে সহস্র কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে। পদ্মশ্রী সম্মান ঘিরে বিতর্ক অহেতুক। কার্তিক মহারাজের পাশে দাঁড়িয়ে বলছে বঙ্গ বিজেপি, সঙ্গে তৃণমূলকে আক্রমণ। উনি ঠিক করার কে পদ্মশ্রী পাবে না পাবে। এখানকার রাজ্য সরকার যাদেরকে পুরস্কার দিয়েছে তার মধ্যে সমাজবিরোধীও আছে। সেটা কি ঠিক ছিল? তার বলার দম আছে তার নেত্রীর বিরুদ্ধে? তাহলে তো ওখান থেকে সেই দিনই তাড়িয়ে দেবে ধাক্কা মেরে। সেই জন্য নিজের এখতিয়ারের বাইরে আপনিও যাবেন না। কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাবে না তো কে পাবে? হুমায়ুন কবির কে? উনি কি কোনো সামাজিক নেতা? উনি একজন ইসলাম ধর্মাবলম্বী একজন বিধায়ক। বিতর্কের ঢাক কদিন বাজে দেখার সেটাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমাদের প্রতিবেশীকে দেখলে খুব মায়া হয় জানেন তো, কারণ যে বাইডেনের হাত ধরে ইউনুস কুর্সিতে বসলেন সেই বাইডেন তো আর নেই, তাই ইউনুসের কুর্সি এখন বেশ নড়বড়ে। 2023 সালে $490 মিলিয়ন, 2024 সালে $450 মিলিয়ন। আমেরিকার কাছ থেকে এই বিপুল পরিমাণ অর্থ প্রত্যেক বছর অনুদান হিসেবে পেয়ে থাকে বাংলাদেশ। আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই সেই অনুদান বন্ধ করে দিলেন। স্বভাবতই আর্থিক সংকটে ভোগা ইউনুস সরকার আরও বিপাকে। এই ইউএস যে এইড, সেই এইড বন্ধর পর ইউনুস সরকার যে আর্থিকভাবে আরও সংকটে পড়বে, আরও বিপাকে পড়বে, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বাংলাদেশের জনতা কি সেটা বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন না। সীমান্তের অবস্থা দেখুন, বিজেপির উস্কানিতে সেখানকার মানুষজন এসে কি করছেন। বিএসএফ এর কি প্রয়োজন রয়েছে? আমার মনে হয় নেই। তার কারণ বাংলার মানুষ হাতে তেরঙ্গা পতাকা নিয়ে তাদের বিরোধিতা করছেন। ছবিটা দেখতেই হচ্ছে। মানুষের আবেগ চূড়ান্ত আজকে প্রজাতন্ত্র দিবস। এই দিবসে তুমি দেখো মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা এখানকার ফসল কাটছে, এখানকার সম্পত্তি লুট, ওখানে মৌলবাদী যে সরকার বাংলাদেশের ওখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে। বিজেপির উস্কানিতে বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জে জমায়েতকারীদের হাতে অস্ত্র। বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান। এপারে কৃষকদের ফসল লুট করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা নিয়ে সীমান্তে ভারতের জয়গান স্থানীয় বাসিন্দাদের। হামলা করার পর আমরা এখানে গেছি, তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা। এই রোহিঙ্গা ঢুকাবার জন্য একমাত্র ওদের উদ্দেশ্য তার কাটা হয়ে গেলে রোহিঙ্গা ঢুকতে পারবে না, তার কারণেই তার বাধা দিচ্ছে। অভিযোগ করছেন যে ওখানকার ঘোষণা করা হচ্ছে গত কয়েকদিন ধরে যে এখানে অস্ত্র হাতে জমায়েত হওয়ার জন্য দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তোমরা সব অস্ত্র নিয়ে তোমরা সবাই চলে আসো বর্ডারে, বিএসএফদের মধ্যে অ্যাটাক করবে বা আমাদের যে ফসল আছে ইন্ডিয়ার সেসব যেন ক্ষয়ক্ষতি করার জন্য আরও চলে আসছে, হামলা করছে। এটা আমরা চক্ষুষ দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি এবং মাইকে বলছে সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সুখদেবপুর থেকে ডিফারেন্সটা খুবই অল্প। ওই যে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিএসএফ ওখান থেকে আসছে, একটু আগে বিডিআর এর তরফ থেকে নীল পতাকা তুলে তাদেরকে জানানো হয়েছিল যে এপারে কেন এত লোকজন। কারণ বরাবর এরা এই মানুষরা অভ্যস্ত এভাবে যে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে বিকেলের পর থেকে নিয়মিতভাবে জমায়েত হয় এবং এই মুহূর্তে তারা কিন্তু মিটিং করলেন, তাৎক্ষণিক একটা মিটিং, যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা যাতে না তৈরি হয়।
বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খোঁজে হোটেল লজগুলিতে পুলিশের তল্লাশি, অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিএসএফ ও পুলিশ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে কি চলছে, কিংবা সীমান্তে বিজেপি কিভাবে উস্কানি দিচ্ছে, বাংলাদেশের দুষ্কৃতীরা কিভাবে কাঁটাতার টপকে ঢোকার চেষ্টা করছে কিংবা ফেন্সিংবিহীন জায়গায় এ রাজ্যে প্রবেশের চেষ্টা করছে, সেই ছবি আপনাদের সামনে আমরা বারংবার তুলে ধরেছি। আজ সকাল থেকে মালদার সুখদেবপুর নতুন করে সরগরম ছিল, আর এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা পৌঁছে গিয়েছিলেন সেই সীমান্তবর্তী এলাকায়। সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন বাংলাদেশকে এক হাত নিয়েছেন, তেমনি হাজার হাজার মানুষের ভিড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন। বিজিবির উস্কানিতে মাসখানেক ধরেই সীমান্তে লম্ফজম্প করছে বাংলাদেশিরা, বিশেষ করে রোহিঙ্গারা। বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধাচ্ছে, যদিও মুখের ওপর জবাবও পাচ্ছে। বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়ে গর্জে উঠছেন ভারতীয়রা। যদিও সম্প্রতি মালদা সফরে গিয়ে বিএসএফ এর সঙ্গে বাংলাদেশিদের বচসায় সাধারণ মানুষকে না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফ এর সাথে যদি ওদের বচসা হয়, আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফ কে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না? কাকে সাহায্য করবে? বিজেপিকে সাহায্য করবে? এটা দেশ বিরোধী কথা। দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া, সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত এই একটা সব বককে। সপ্তাহ শেষেও সেই বিতর্ক অব্যাহত। মালদার সুখদেবপুরে উত্তেজনার আবহেই সাধারণতন্ত্র দিবসে সীমান্তের কাছে তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু অধিকারী। চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রীকে। মমতা ব্যানার্জি বলেছিলেন বর্ডারে কাউকে যেতে না, আমরা 15,000 লোক হাঁটছি, বর্ডারে হাঁটছি, ডান দিকে কাঁটাতার। বলছি যে ভারতীয় ভূখণ্ডে জাতীয় পতাকা নিয়ে গর্বের সঙ্গে হাঁটছি। মুখ্যমন্ত্রী দেখে যান, আপনি মুর্শিদাবাদে গিয়ে বলেছিলেন, মালদা এসে বলেছিলেন বিএসএফ কে সাহায্য করতে না, বর্ডারে যেতে না, আমরা ভারতীয়, আমরা বর্ডারে যাব। তিরঙ্গা যাত্রায় বাংলাদেশকেও এখতিয়ার শেখালেন শুভেন্দু। গণতান্ত্রিক সরকার ছিল, তাই যেটা বন্ধুত্বপূর্ণ আচরণ থাকা উচিত ছিল। এখন জঙ্গিবাদ জামাতের সরকার, দেশকে সুরক্ষিত করতে আমরা বেড়া করব। জনগণ নিজে স্বইচ্ছায় জমি দিচ্ছে, বিএসএফ তৎপরতা বাড়িয়েছে। ভারত বড় ভাই, 140 কোটির দেশ, দায়িত্বশীল আচরণ করতে হয় ভারতকে। এর আগে পেট্রাপোল ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়েও পড়শি দেশকে চড়া ভাষায় আক্রমণ করেছিলেন শুভেন্দু। তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনুস, ভালো করে শুনে রাখো, আমরা চাইলে ওই বাংলাদেশে যারা ফটফট করছে মৌলবাদীরা, জঙ্গিরা, 2 মিনিটে জব্দ করে দিতে পারি। কোনো কোনো মহলে প্রশ্ন উঠছে, জাতীয়তাবাদকে সামনে রেখে ভোট বাক্সের সূক্ষ্ম পাটিগণিতের অঙ্কেই কি এগোচ্ছেন শুভেন্দু অধিকারীরা? রোহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় এরা, জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে। তাই 596 কিলোমিটার জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয়। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ, একদিনেরও কাজ না, কিন্তু সেটাকে আটকাতে হবে যাতে তার প্রভাবটা আমার দেশে না পড়ে। আমি খুলে দিয়ে চুপ করে রাখলাম, এখানে কমনালাইজ করব, আমি এখানে ডিভিশনাল পলিটিক্স করার জন্য হাঁ করে বিসিএফ বিএসকে বলে চুপসে রহো, এটা তো উচিত না। সীমান্তে উত্তেজনার মধ্যেই দুপক্ষের এই তরজায় চড়ছে রাজ্য রাজনীতির পারদও। শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখছি তিলোত্তমা তরজায়। তরজা শব্দটাই ব্যবহার করতে হচ্ছে, কারণ সন্তানহারা বাবা মাকে বারবার আক্রমণ করছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। গতকাল কুণাল ঘোষ, আজকে ফিরহাদ আকিম, তারা বারবার তিলোত্তমার বাবা মাকে এখতিয়ার মনে করিয়ে দিচ্ছেন। আজকে কুণাল ঘোষ আবারও চড়া সুরে তিলোত্তমার বাবা মাকে আক্রমণ করেছেন। আর তিলোত্তমার বাবা, তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় ফাঁসি হয়নি সঞ্জয় রায়।
যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তড়িঘড়ি ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার। সরকারের এই ভূমিকা নিয়েই প্রশ্ন তোলে তিলোত্তমার বাবা। মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মেহারা বাবা। এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে নতুন করে মামলা করে দিলেন। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন। কি গেম খেলা হয়? উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন। একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিলোত্তমার বাবা। এরপরই কামান দাগা শুরু তৃণমূলে। শনিবার চড়া সুরে আক্রমণ করেন কুণাল ঘোষ। আমার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে, তাদের পাল্লায় পড়বেন না। রবিবার আরো এক ধাপ এগিয়ে তিলোত্তমার পরিবারকে এখতিয়ার শেখালেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম। একেবারে সরাসরি নিশানা। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। কুণালও বা থেমে থাকেন কি করে? রবিবার আর এক দফা আক্রমণ। কেউ বা কারা নাকি তিলোত্তমার পরিবারকে উস্কানি দিচ্ছে। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। অগস্ট থেকে জানুয়ারি দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে তিলোত্তমার পরিবার। রাজ্যের শাসক দলের আক্রমণের মুখেও অনড় কন্যাহারা বাবা। আবার বললেন, তো এখতিয়ারটা যে কি জিনিস, আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না। একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার। এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। এ কেমন আচরণ? রাজ্যের শাসক দলকে তুলোধনা বিরোধীদের। এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরহাদ হাকিম শুধুমাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন। অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই, সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির সুরও আছে। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। পরিবারের অভিযোগ স্বাভাবিক, এবং অসভ্যের মতো কথা বলা ফিরহাদ হাকিমরা পারলে বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে কিনতে চেয়েছিলেন বারংবার, কিন্তু পারেননি। সেই রাগ থেকে আজকে এই ধরনের কথা বলছেন। তিলোত্তমার ধর্ষণ খুনের পর বড় সড় বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। কাউন্টার অ্যাটাকেই বিড়ম্বনা কাটাতে মরিয়া তৃণমূল। সেটাই কি স্পষ্ট হচ্ছে ক্রমশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখতিয়ার খুব ভারী একটা শব্দ, মানে যাকে বলে ওই ডেপথ আছে, ভীষণ ডেপথ আছে। ফিরহাদ হাকিম তিনি বলছেন এখতিয়ারের কথা। আচ্ছা, ফিরহাদ হাকিমকে যদি উল্টে প্রশ্ন করা হয় যে আপনার দলের নেতাদের এই এখতিয়ার শেখাবেন কে বা কারা? প্রত্যেক দিনই তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকর্মীদের নানা কীর্তিকলাপ আপনাদের সামনে আমরা তুলে ধরি। এরকমই পুরুলিয়ার এক তৃণমূল কংগ্রেস নেতা, তিনি ICDS কেন্দ্র, সেই কেন্দ্রকে পার্টি অফিসে রূপান্তরিত করে ফেলেছেন। কচিকাচাদের পড়াশোনা শিখে উঠেছে, আর বলার অপেক্ষা রাখে না। প্রশ্নটা আরও একবার তাই তুলছি, যেটা দিয়ে শুরু করলাম, এখতিয়ার। আচ্ছা, এই এহেন দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাদের এখতিয়ার কে শেখাবেন? কার ঘাড়ে সেই দায়িত্ব যেতে পারে বলুন তো? পুরুলিয়ার বেলডি গ্রাম পঞ্চায়েতের এই ICDS কেন্দ্র এখন এলাকার তৃণমূল নেতা রঞ্জিত গড়াইয়ের দখলে। এখানে আর পড়াশোনা কিছুই হয় না। 10 বছর ধরে ICDS কেন্দ্র দখল করে রাখার অভিযোগ। এই ICDS কেন্দ্র থেকে কয়েকশো মিটার দূরে বেলডি প্রাথমিক স্কুলের পরিত্যক্ত ঘরে পড়ুয়াদের জন্য রান্না হয়। অভিভাবকরা এসে খাবার নিয়ে যান, কিন্তু পড়াশোনা বন্ধ। সেন্টারটা কি অবস্থা? সেন্টারটা তো রঞ্জিত গড়াইকে দখল করে রেখেছে। এইখানে চলছে সেন্টার ঘর নাই। সেন্টার ঘর তো ওখানে করে দেওয়া হয়েছে। ওইখানে ছাড়ছে না। কে? রঞ্জিত গড়াই। কি করে সে? আমরা ঢুকতে দেয় না। রঞ্জিত গড়াইয়ের দাবি, এই ICDS কেন্দ্রের জন্য তার পরিবার জমি দান করেছিল। 2015 সালে পঞ্চায়েত সমিতি 12,60,000 টাকার টেন্ডার ডেকে অঙ্গনবাড়ি কেন্দ্র তৈরি করে। অভিযুক্ত নেতার দাবি, এই কেন্দ্রটি তৈরির সময় ঠিকাদার 5 লক্ষ টাকা দেনা করে কাঁচামাল কেনেন। নেতার দাবি, ঠিকাদারের দেনা তিনি শোধ করেছেন। ঠিকাদার তার টাকা শোধ না করা পর্যন্ত এই কেন্দ্র তিনি ছাড়বেন না, স্পষ্ট জানিয়ে দেন অভিযুক্ত নেতা। আমি দখল করি নাই,
আমার 4,73,000 টাকা দোষ দিয়ে আমি বিডিও সাহেবকে চাবি দিই। গত 10 বছর ধরে আইসিডিএস কেন্দ্র রঞ্জিত গড়াই দখল করে রেখেছেন বলে অভিযোগ, অথচ কিছুই জানেন না স্থানীয় নেতৃত্ব। শাসক দলের এক নেতা দখল হয়েছে, সেন্টারটা চলে একটু ভাঙা, আপনি জানেন? না এটা এই সম্বন্ধে আমি কিছু জানি না। আপনার কাছে কোনো কেউ অভিযোগ করে? না, আমার কাছে এখন কেউ অভিযোগ করে না। আইসিডিএস এর কর্মীকে চার্জ দেই বা চাবিখাড়িটা দেই, ততক্ষণ পর্যন্ত তো সে ঢুকতে পারবে না, কারণ সে তো পাবলিক একজন। হ্যাঁ, কারণ সরকার হ্যান্ড ওভার না করলে আর কি সেটা সম্ভব না। নেতার কীর্তি দেখে শাসক দলের বিরুদ্ধে সরব বিরোধী রাজনৈতিক দল থেকে শিক্ষক মহলের একাংশ। বড় বড় 5তলা 6তলা 7তলা বাড়ি পড়ে যাচ্ছে, নয় হেলে যাচ্ছে, আর আইসিডিএস সেন্টার তো যাবে, টাকা ছাড়া কোনো কথা নেই। শিক্ষাও ধ্বংসের পথে, কিছু আর খুব একটা বাকি নেই। সুতরাং আইসিডিএস বা প্রাথমিক স্কুল বা এই জায়গাগুলো এদের কাছে কোনোভাবেই সেই রকম গুরুত্ব নিয়ে আসে না, গুরুত্ব নেই আর কি। TV9 বাংলার ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দিলেন রঞ্জিত গড়াই তিনি ঘর ছাড়বেন না। অতএব সরকারি টাকা তৈরির আইসিডিএস কেন্দ্রে আর যাই হোক না কেন লেখাপড়া আপাতত হবে না। পুরুলিয়া থেকে তপন হালদার রিপোর্ট, TV9 বাংলা। শহর জুড়ে তাসের ঘর, নতুন বছরেই প্রায় খান 10 বাড়ি হেলে পড়েছে। ছোট লালবাড়ির কর্তারা মুখ রক্ষায় বেশ কিছু নির্দেশ দিয়েছে, কিন্তু তাতে কোথায় কি মানার হুঁশ আদেও কি কিছু ফিরবে? ঠাকুর পুকুরে প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে সেখানে একটা বহুতল তৈরি হবে, কিন্তু তাতে কোথায় কি? প্রশাসনের সামনে এত কিছু হচ্ছে কিন্তু হুঁশ নেই কারো। জলা বুঝিয়ে বহুতল, মানা হচ্ছে না কোনো নিয়ম, আর তাতেই নড়ে যাচ্ছে ভিত। হেলে পড়ছে কলকাতায় একের পর এক বহুতল। স্বাভাবিকভাবেই পুরো নাগরিক থেকে বিরোধীরা সবার আঙুল উঠছে হাকিম সাহেবের দিকে। মেয়র অবশ্য সব দায় ঠেলেছেন ইঞ্জিনিয়ারদের ওপর। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে, কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলোর দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করার, আমরা দেখাশোনা করব এবং তৈরি করব। কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছেন তাদের দায়িত্ব। কর্পোরেশনের তো দায়িত্ব না প্রত্যেকটা বাড়ি তার নিচে কি আছে না আছে দেখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, জলাজমি ভরাটের অনুমোদন তো আর ইঞ্জিনিয়াররা দেন না, সেটা হচ্ছে কিভাবে? প্রশ্নের মুখে পড়ে জলাজমি ভরাট রুখতে তড়িঘড়ি কিছু পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন মেয়র। জলাশয় আমাদের সবকটার রেজিস্ট্রি হয়ে গেছে, সেই জলাশয়ের মধ্যে প্ল্যান স্যাংশন হবে না। আর সেকেন্ড হচ্ছে যে জলাশয়গুলো আমরা থানাকে লিস্ট পাঠাচ্ছি, প্রত্যেকটা থানা, আপনার থানায় আপনার কতগুলো জলাশয় আছে সেটা দেখার দায়িত্ব আপনার। আপনিও দেখুন, যদি কোনো ফিল আপ হয় কর্পোরেশনকে সাথে জলাশয় বুঝিয়ে পুরো শহর উঠেছে, বাড়ি নয়। এরকম হাজার হাজার বাড়ি সমস্ত জেলাতে আছে, যাতে কোনো নিয়ম কানুন মানা হয়নি। আর এটা এমনি হঠাৎ হয়ে গেছে নয়, এই সরকার আসার পরে এটা গতি পেয়েছে এবং এদের লোকেরাই এই অবৈধ নির্মাণের পেছনে, এবং তার যে অর্থ সেটা সর্বোচ্চ স্তর পর্যন্ত যায়। বিতর্ক যাই হোক, হেলে পড়া বহুতল নিয়ে শোরগোলে সামান্য হলেও সাড়া মিলেছে। ঠাকুরপুকুরে 126 নম্বর ওয়ার্ডের নারায়ণ রায় রোডে জলাজমি ভরাটের কাজ চলছিল, সেটা বন্ধ হয়েছে। আমি একবার দেখাবার চেষ্টা করবো, এটি একটি পুকুর ছিল, কয়েকদিন আগে এই পুকুর ভরাটের কাজ শুরু হয়েছিল এবং দেখা যাচ্ছে যে মাটি পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ লেবার দিয়ে এই পুকুর কোনো এক অসাধু ব্যবসায়ী ভরাট করছিল এবং পরবর্তীকালে যখন ঠাকুরপুকুর থানা খবর পায়, এসে যারা এই ভরাটের কাজ করছিল তাদেরকে আটক করে। শুধু জলাজমি নয়, বেআইনি নির্মাণ রুখতে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বহুতল তৈরিতে একাধিক বিষয় ছাড়পত্র নিতে হবে, বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পুর নগর উন্নয়ন দফতর। বড়ভিত্তিক নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগও। তাতে কি হেলে পড়া ভাবমূর্তি সোজা হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আবার সে এসেছে ফিরিয়া। ঝাড়খণ্ডে গিয়েও কিভাবে আবার বাংলায় বাঘ ঢুকে পড়েছিল সেই ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এবার বাঁকুড়া এবং পুরুলিয়ার দুই প্রত্যক্ষদর্শী তাকে সামনে থেকে দেখে তাদের তো একেবারে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। নতুন করে জঙ্গল মহলে আতঙ্ক ছড়িয়েছে এই বাঘটিকে ঘিরে।
29শে ডিসেম্বর 2024 বছরের শেষে বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে ধরা পড়ে যায় বাঘিনী জেনা। জঙ্গলমহল হাঁপ ছেড়ে বাঁচার আগেই আবারও বাঘ হাজির, কখনো বাংলার জঙ্গলমহল তো কখনো লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে। বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরাও পড়ে বাঘ, কিন্তু ট্র্যাপে পা দেয়নি। জিনাত ধরা পড়ার 4 সপ্তাহ পর আবারও বাঁকুড়ার জঙ্গলে বাঘ। সুতানের জঙ্গল লাগোয়া 12 মাইল জঙ্গলে সচক্ষে বাঘ দেখেন এক গ্রামবাসী। বাঘ আক্রমণ করেনি তাই বাঁচোয়া, কোনো মতে রানীবাঁধের দিকে সরে যান ওই গ্রামবাসী। এখান থেকে সেই পর্যন্ত আমি 5 দেখলাম, ওইখানে পর্যন্ত যাওয়ার পরে আর 5 পাইনি। তখন কটা বাজবে মোটামুটি? যখন ওই 6টা তো বটেই, আন্দাজের ব্যাপার তো মোটামুটি 6টা, কুয়াশায় বুঝতে পারা যায় না, কুয়াশা তো। 12 মাইল জঙ্গলে একটি ঝোড়ার কাছে বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। সন্ত্রস্ত স্থানীয়রা। বড় বাঘ মনে হচ্ছে, ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। প্রচুর আতঙ্কে আছি আমরা। এখানে তো সব কিছু জঙ্গল ধারেই তো আমাদের এই যে গরু বাছুর চড়ানো হয় এবং কাজকর্ম সব কিছু কাঠঝাড় সব কিছু এই বন থেকে আনা হয়, তার লাগে আরো বেশি ভয় লাগে। না, আজকে ভয়ের জঙ্গল যাচ্ছি না, এই মাঠে চড়াবো। কিসের ভয়? বাঘের ভয়ে। এর ঘণ্টাখানেকের মধ্যে খবর আসে পুরুলিয়ায় বাঘ। আসলে অঞ্চলটাই এরকম, কয়েক কিলোমিটারের মধ্যেই পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঝাড়খণ্ড। একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোর ও বেলপাহাড়ির জঙ্গল, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপালের জঙ্গল। জামতড়িয়া বিটের পুকুর কাটা গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ দেখেন এক চাষি। দেখাচ্ছে না ফাঁকা মাঠটা, ওখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম, সেই সকালবেলায় সেই দাঁতুন ভাঙতে এসেছিলাম, এই তো নিম খাড়া এখানে ছিল, বলে এটা ভাঙিয়ে আর ঘুরে যাব। এই অবস্থা দেখে যখন আমাকে দেখতে পেয়েছে তখন গর্জন করছে, আর সামনের পাটা উঠে দাঁড়িয়ে দিয়েছে, তখন আমাকে দিকে গর্জন করছে। তখন আপনি কি করলেন? আমি তখন চাদর উপরে পুরো ঘুরাচ্ছি। বাঘ দর্শন হয়েছে একজনের, পায়ের ছাপ দেখেছেন অনেকেই। সেই ছাপ নতুন বলেই ধারণা স্থানীয়দের। নিরীক্ষায় বন দফতর। হীরক মুখোপাধ্যায় ও তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য বাজেটে সমুদ্র সাথী প্রকল্পের কথা বলা হলো, এখনো পর্যন্ত তার সুবিধে পেলেন না কয়েক হাজার মৎস্যজীবী। যে সময় সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি থাকে, সেই সময় এই সুবিধে পাওয়ার কথা হাজার হাজার মৎস্যজীবী। কিন্তু একটি RTI এর তথ্য অনুযায়ী পূর্ব মেদিনীপুরে প্রায় 23,000 মৎস্যজীবী এই সমুদ্র সাথী প্রকল্পের কোনো সুবিধেই পায়নি। মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণা কি শুধুই কথার কথা? জেলা মৎস্য দপ্তর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের 22,379 জন মৎস্যজীবী সমুদ্র সাথীর পরিষেবা পাওয়ার জন্য আবেদন করেন। 20,130 জনের আবেদন মঞ্জুর হয়েছে বলে খবর, কিন্তু কেউই একটি টাকাও পাননি বলে অভিযোগ। এমনকি মৎস্যজীবীদের নামের তালিকা নিয়েও বিস্তর অভিযোগ উঠেছে। গত বছরের ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরার নতুন মরশুম শুরু হয়ে আবারও ব্যান পিরিয়ড এলেও এখনো অধরা হকের পাওনা। ক্ষোভে ফুঁসছেন মৎস্যজীবীরা। সাধারণ মৎস্যজীবীকে প্রত্যেকটা অনুদান ক্ষেত্রে হোক আর সরকারের আমাদের প্রতি সহযোগিতাটা সবসময় জন্য থাকছে। বারংবার যাচ্ছি, বলছে এই হবে এই হবে। এডিএম মেরিনকে বললাম, বলছে আমার কাছে কোনো তথ্য নেই। গত বছর 8ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করে সরকার জানিয়েছিল, উপকূলবর্তী জেলাগুলি বিশেষত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। এপ্রিল মাসের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। তার জন্য রাজ্য সরকার সমুদ্র সাথী নামে নতুন প্রকল্প আনে। 3 জেলার নথিবদ্ধ মৎস্যজীবীদের প্রতি বছর 2 মাসের জন্য 5,000 করে 10,000 টাকা অর্থ সাহায্য করবে মৎস্য দপ্তর। প্রায় 2 লক্ষ মৎস্যজীবীদের কাছে এই অনুদানের টাকা তুলে দেওয়ার কথা। রাজ্য বাজেটে ঘোষণা করে 200 কোটি টাকা বরাদ্দ করার কথাও উল্লেখ করা হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী ফোরামের সম্পাদকের দাবি, RTI করে জানা গিয়েছে অর্থ দপ্তর এখনও এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দই করেনি। উত্তর যেটা এসেছে সেটা হচ্ছে যে না, কোনো বাজেটই অ্যালোকেশন করা হয়নি। মৎস্য দপ্তরে যেটা জানতে চেয়েছিলাম যে কতজন আমাদের রাজ্যের উপভোক্তা সমুদ্র সাথী প্রকল্পে আছে সেটা জানান, তাদের কাছেও প্রয়োজনীয় তথ্য নেই। এই তথ্য সামনে আসতেই জেলা রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে। মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে আন্দোলনের পথে বিজেপি নেতৃত্ব। লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে একটা ললিপপ দেখানো হবে, এ ধরনের ধান্দাবাজি মৎস্যজীবীরা দেখছেন। আমরা তাদেরকে সংগঠিত করছি। সংশ্লিষ্ট দপ্তরের কাছে খোঁজ নিয়ে দেখব
যে সমুদ্র সাথী প্রকল্পে কি অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্পের সুযোগ বাংলার মানুষ অতি অবশ্যই পাবেন। মন্ত্রী ফিরহাদ হাকিমের আশ্বাস, বিডিওকে জানালেই সমস্যার সমাধান হবে। প্রান্তিক মৎস্যজীবীদের সঙ্গে প্রতারণা করেছে রাজ্য, আক্রমণ বিরোধীদের। যেটা মমতা ব্যানার্জি করে দিয়েছেন সেটা সব মৎস্যজীবীর জন্য, এবং এটা পাবেন। যদি না পেয়ে থাকেন এটা ভুল হচ্ছে, বিডিওর সাথে দেখা করলেই পাবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন একটা করে মিথ্যে কথা বলেন আর মানুষদেরকে প্রলুব্ধ করেন এবং মিথ্যে প্রতিশ্রুতি দেন। সমুদ্র সাথীর ক্ষেত্রেও তাই হয়েছে। জেলা সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক সুমন সাহা জানিয়েছেন, সমুদ্র সাথী প্রকল্পের টাকা এখনও এসে পৌঁছয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু প্রশাসনের এই আশ্বাসে চিড়ে আর ভিচ্ছে না। এবার আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আমদানি নির্ভর অর্থনীতি থেকে ভারত গত এক দশকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এখন অনেক ক্ষেত্রেই ভারত রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষে উঠে এসেছে। যা আগে পশ্চিমী দেশগুলোতে তৈরি হতো, তা এখন অনেকটাই মেড ইন ইন্ডিয়া বলে বিদেশে রপ্তানি হচ্ছে। বলা যেতে পারে রপ্তানিকারক দেশ হিসেবে এখন এগিয়ে ভারত। দেশের অন্তরের প্রয়োজন মেটাতে বিদেশ থেকে আমদানি করাটাই ছিল ভারতের দস্তুর। তা সে ফ্রেঞ্চ ফ্রাই হোক বা ইলেকট্রিক গ্যাজেট। 2000 সালের মাঝামাঝি ভারতে বার্ষিক 5000 টনের বেশি ফ্রেঞ্চ ফ্রাই আমদানি করা হতো। 2010-11-এ তা পৌঁছে গিয়েছিল 7863 টনে। এই ছবিটাই বদলে গিয়েছে গত এক দশকে। 2023-24 সালে ভারত 1,35,877 টন ফ্রেঞ্চ ফ্রাই রপ্তানি করেছে, যা পৌঁছেছে দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, জাপান ও তাইওয়ানের বাজারে। শুধু বরফে জমানো ফ্রাই নয়, গত কয়েক বছরে আলু রপ্তানিতেও শীর্ষ তালিকায় উঠে এসেছে ভারত। ক্ষমতায় এসে নরেন্দ্র মোদী স্লোগান দিয়েছিলেন মেক ইন ইন্ডিয়া। সেই স্লোগানের সাফল্য ধরা পড়েছে দেশের মাটিতে আইফোন উৎপাদনে। দামের নিরিখে ভারতের আইফোন রপ্তানি 42% বেড়ে গিয়েছে। 2023-এ $9 বিলিয়ন থেকে বেড়ে রপ্তানির পরিমাণ 2024-এ $12.8 বিলিয়ন। ভারত থেকে রপ্তানি শুরু হয়েছে ইলেকট্রিক গাড়িও। প্রথমবারের মতো বহুজাতিক গাড়ি নির্মাতা সংস্থা সিট্রোয়েন আন্তর্জাতিক বাজারে মেড ইন ইন্ডিয়া ইভির রপ্তানি শুরু করেছে। ভারতে তৈরি সেই ইভি কামার বাজার বন্দর থেকে ইন্দোনেশিয়া পৌঁছেছে। সিট্রোয়েনের মতো ফরাসি সংস্থার এই পদক্ষেপই বুঝিয়ে দিয়েছে এদেশ আর শুধু আন্তর্জাতিক গাড়ির বাজার নয়, বরং ভারত আগামী দিনের অটোমোবাইল হাব হওয়ার দৌড়েও নেমে পড়েছে। অটোমোবাইল শিল্পে ভারতের আরও একটি সাফল্য মারুতি সুজুকির ফ্রানস্ক গাড়িটি। মারুতি সুজুকির ভারতে তৈরি এই এসইউভি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জাপানের বাজারে। 2024-এর অগস্টে প্রথমবার 1600 গাড়ি জাপানে পৌঁছয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অটোমোবাইল জায়ান্ট সুজুকি শুধু ভারতে গাড়ি তৈরি করছে না, জাপানে তা রফতানিও করছে। জাপানের পাশাপাশি আরও 70টি দেশে রফতানি হচ্ছে এই গাড়ি। কফি শিল্পেও রফতানি বেড়েছে ভারতের। গত 4 বছরে 4 গুণ বেড়েছে রপ্তানি। 2020-21-এ কফি রপ্তানির পরিমাণ ছিল $719.42 মিলিয়ন। 2023-24 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়ায় $1.29 বিলিয়ন। এর ফলে কফি উৎপাদনকারী দেশ হিসেবে ভারত বিশ্বের 7ম স্থানে উঠে এসেছে। এক দশকে হাওয়া অনেকটাই বদলেছে, যার ফলশ্রুতি রপ্তানির দুনিয়ায় ভারত উদয়। হাইটেক গ্যাজেট থেকে পরিবেশ বান্ধব গাড়ি, বহু ক্ষেত্রেই ভারত আর শুধু গ্রাহক নয়, বরং উৎপাদক ও রপ্তানিকারী হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।